২৬শে নভেম্বর ১৯৩০ সালে কানাডার দ্য মেইডেন ডেইলি জার্নাল সংবাদপত্রের প্রথম পাতায় একটি খবর প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল ভিলেজ অফ দ্য ডেড। এই খবরটি পুরো কানাডা জুড়ে আতঙ্কের ঢেউ তুলেছিল, কারণ উত্তর কানাডায় একটি পুরো উপজাতি বা গোত্র রাতের অন্ধকারে কোনো চিহ্ন না রেখেই কোথাও উধাও হয়ে গিয়েছিল। বন্ধুরা, আমাদের নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। উত্তর কানাডার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই হল অঞ্জিকুনি লেক, যার তীরে একটি ছোট্ট বসতিতে এস্কিমো নামের এক উপজাতি বাস করত। এখানে প্রায় ১০০ থেকে ১৫০ জন মানুষ বাস করত, যারা এই লেক থেকে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত। এটি উত্তর কানাডার এমন একটি এলাকা যেখানে হাজার নয়, বরং লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মাত্র কয়েক হাজার মানুষ বসবাস করে, এবং এর কারণ হল এখানকার অত্যন্ত কঠোর আবহাওয়া। অঞ্জিকুনি লেকে মাছ ধরা ছাড়াও আশেপাশের এলাকায় অন্যান্য বন্যপ্রাণীর শিকার করা হয়, এবং এর জন্য অনেক শিকারী এখানে আসতেই থাকে। এটি ছিল ১৯৩০ সালের নভেম্বরের এক কনকনে ঠান্ডা দিন, যখন জো লেবেল নামের এক শিকারী এই এলাকায় শিকারের জন্য এসেছিলেন। শিকারে তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে তিনি বুঝতেই পারেননি কখন অন্ধকার হয়ে গেছে। তার মাথায় একটি পরিকল্পনা ছিল যে তিনি আগের মতোই অঞ্জিকুনি লেকের তীরে এস্কিমো উপজাতির গ্রামে গিয়ে রাত কাটাবেন। এই উপজাতির লোকেরা বাইরে থেকে আসা মানুষদের আপ্যায়ন করার জন্য বেশ বিখ্যাত ছিল, তাই জো লেবেল তার মালপত্র গুছিয়ে নিলেন এবং এস্কিমোদের গ্রামের দিকে পা বাড়ালেন। এটি ছিল একটি চাঁদনি রাত, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত একদম নিস্তব্ধতা ছেয়েছিল। না কোনো মানুষকে দেখা যাচ্ছিল, আর না কারো গলার আওয়াজ শোনা যাচ্ছিল। তিনি শুধুমাত্র নিজের পায়ের শব্দ শুনতে পাচ্ছিলেন। যদিও জো আগেও এখানে এসেছেন, কিন্তু আজ কিছু না কিছু অস্বাভাবিক মনে হচ্ছিল। সাধারণত অনেক দূর থেকেই স্লেজ কুকুরের ডাকার শব্দ আসতে শুরু করত, যা গ্রামের লোকেরাই পালত, কিন্তু আজকের দিনে গ্রামের কাছে পৌঁছানোর পরেও শুধু ছিল শূন্যতা আর নিস্তব্ধতা। এসব অনুভব করে জো তার হাঁটার গতি বাড়িয়ে দিলেন। তার মনে হচ্ছিল যে হয়তো গ্রামের লোকেরা ঘুমাচ্ছে অথবা কোথাও গিয়েছে। এখন দূর থেকেই তিনি গ্রামের তাঁবুগুলো দেখতে পাচ্ছিলেন, যার মধ্য থেকে ধোঁয়া উঠতেও দেখা যাচ্ছিল, কিন্তু কাছে পৌঁছানোর পরেও তিনি কারও আওয়াজ শুনতে পেলেন না। শেষমেশ যখন জো লেবেল গ্রামে প্রবেশ করলেন, তখন তিনি এটা দেখে হতবাক হয়ে গেলেন যে এখানে না কোনো মানুষ আছে আর না কোনো প্রাণী। কিন্তু জোয়ের জন্য বিস্ময়ের ব্যাপার ছিল যে কিছু ঘরের ওপর থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছিল, যেন মনে হয় এর ভেতরে কেউ আছে। তিনি এলোমেলোভাবে একটি তাঁবুতে ঢুকলেন, কিন্তু সেখানেও কেউ ছিল না, এবং অন্যান্য সব তাঁবুর অবস্থাও একই ছিল। হয়তো জো এই পুরো দৃশ্যটি উপেক্ষা করে সেখান থেকে চলে যেতেন, কিন্তু একটি বিষয় ছিল যা জোকে আরও বেশি দুশ্চিন্তায় ফেলে দিল। কিছু ঘরে রান্নার পাত্র চুলার ওপর রাখা ছিল, কিন্তু সেগুলোর খাবার পুড়ে গিয়েছিল। অর্থাৎ কেউ রাতের জন্য খাবার রান্না করতে বসিয়েছিল ঠিকই, কিন্তু তারা সেটা খেতে পারেনি। এমনকি গ্রামের মহিলারা যে কাপড় সেলাই করত, সেই কাপড়গুলোও সেখানে ছিল, এবং শুয়ে সুতোও পরানো ছিল। দেখে মনে হচ্ছিল যে হয়তো গ্রামের লোকেরা হঠাৎ করেই এখান থেকে চলে গেছে, কিন্তু আসলে তারা গেল কোথায়? জো লেবেল পুরো গ্রামে তল্লাশি চালানো শুরু করলেন। তিনি দেখলেন যে উপজাতির লোকেরা যেসব কুকুর পুষত তাদের গলায় দড়ি বাঁধা ছিল, কিন্তু কুকুরগুলো ক্ষুধায় মারা গিয়েছিল। যদিও কুকুরগুলোর সামনে খাবারও মজুদ ছিল, কিন্তু তাদের সেই খাবার দেওয়ার মতো কোনো মানুষ সেখানে উপস্থিত ছিল না। এক জায়গায় তিনি একটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পেলেন। এই কবরটি দেখে মনে হচ্ছিল যে এটি খুব বেশি সময় আগে খোঁড়া হয়নি। এসব দেখে জো লেবেলের দুশ্চিন্তা ও ভয় বহুগুণ বেড়ে গিয়েছিল। রাতের বেলা একা এই সমস্ত দৃশ্য দেখে তিনি বেশ ঘাবড়ে গিয়েছিলেন। এখানকার লোকেরা যখন কোথাও যায়, তখন তাদের সাথে নিজেদের কুকুর অবশ্যই রাখে, কিন্তু এসব দেখে মনে হচ্ছিল যে সম্ভবত এখানে অদ্ভুত কিছু ঘটেছে। এমন কোনো অঘটন ঘটেছে যা মানুষকে হঠাৎ করে কোথাও যেতে বাধ্য করেছে, এতটাই বাধ্য যে তারা তাদের কুকুরগুলোও ফেলে গেছে। কাপড়, খাবার এবং জ্বলন্ত আগুনও নেভাতে পারেনি। জো এসব দেখে আর বেশিক্ষণ সহ্য করতে পারলেন না, এবং যত দ্রুত সম্ভব নিকটস্থ টেলিগ্রাফ অফিসে পৌঁছে গেলেন। সেখান থেকে তিনি রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের ক্যাম্পে যোগাযোগ করলেন এবং নিজের চোখে দেখা ঘটনার বর্ণনা দিলেন। পুলিশ যখন গ্রামে পৌঁছালো, তখন জো লেবেল যা কিছু বলেছিলেন তা সত্য প্রমাণিত হলো। পুলিশের সন্দেহ হলো যে হয়তো এখানে কেউ হামলা করেছে,
এবং গ্রামের সব মানুষকে মেরে ফেলেছে। কিন্তু যদি তাই হতো, তবে গ্রামে কোথাও তো রক্তের দাগ পাওয়া যেত। রক্ত না মিললে অন্তত ধস্তাধস্তির কারণে কিছু জিনিসপত্র তো এলোমেলো হয়ে থাকত। পুলিশ সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের খোঁজার জন্য একটি সার্চ অপারেশন বা তল্লাশি অভিযান শুরু করে দিল। এই অভিযানে খুব অদ্ভুত একটি জিনিস দেখতে পাওয়া গেল, যা হয়তো জোও লক্ষ্য করেননি। পুরো গ্রাম বরফে ঢাকা ছিল, কিন্তু সেই বরফের ওপর কারো পায়ের কোনো চিহ্ন ছিল না। সেখানে শুধুমাত্র একজন ব্যক্তির পায়ের ছাপ ছিল, এবং তা ছিল খোদ জো লাবেলের। অর্থাৎ যদি এই গ্রামে জো ছাড়া কেউ আসেওনি এবং কেউ যায়ওনি, তাহলে গ্রামের লোকেরা গেল তো গেল কোথায়? লেকের ওপরেও বরফ জমেছিল এবং গ্রামবাসীদের নৌকাগুলো ডাঙায় রাখা ছিল, কারণ এই মৌসুমে মাছ শিকার করা হয় না। সেই কারণেই নৌকাগুলোকে টেনে ডাঙায় তুলে রাখা হয়েছিল। যদি গ্রামের লোকেরা লেকে সাঁতার কেটে কোথাও যেত অথবা কেউ তাদের মেরে লেকে ফেলে দিত, তবে লেকের ওপর বরফের স্তর কোথাও না কোথাও থেকে অবশ্যই ভাঙা বা এলোমেলো থাকত। তদন্তে পুলিশ এটাও জানতে পারল যে জো এখানে আসার ৮ দিন আগেই এই লোকেরা নিখোঁজ হয়ে গিয়েছিল, কারণ কুকুরদের মৃত্যু ১-২ দিন না খেয়ে থাকার কারণে হয় না। এবং ঘর থেকে বের হতে থাকা ধোঁয়া এই ইঙ্গিত দিচ্ছিল যে তাদের এখান থেকে যাওয়ার খুব বেশি সময় পার হয়নি, কারণ এটি ছিল সেই ধোঁয়া যা কাঠ নিভে যাওয়ার পরও অনেকক্ষণ ধরে বের হতে থাকে। পুলিশের সামনে প্রচুর প্রশ্ন ছিল, কিন্তু উত্তর একটিও ছিল না। কয়েক মাসের তল্লাশি অভিযানের পর পুলিশ অবশেষে এই কেসটিকে অমীমাংসিত বা আনসলভড ঘোষণা করে চিরতরে বন্ধ করে দেয়, এবং সময়ের সাথে সাথে লোকেরাও এটি ভুলে গেল। এই ঘটনার ৫০ বছর পর ১৯৮৪ সালে রজার বোর এবং নাইজেল ব্লান্ডেল নামের লেখকেরা একটি আর্টিকেল লেখেন এবং এই পুরো ব্যাপারটিকে এলিয়েনদের সাথে জোড়ার চেষ্টা করেন। তারা তাদের আর্টিকেলে জানান যে যখন তারা এই এলাকাটি ঘুরে দেখতে অঞ্জিকুনি লেকের কাছে যান, তখন সেখানে তাদের সাথে এক শিকারী ও তার ২ ছেলের দেখা হয়। তারা জানান যে প্রায়শই তারা হ্রদের ওপর অদ্ভুত আকারের কিছু বস্তুকে উড়তে দেখেছেন, এবং সেগুলো সেই গ্রামের দিকেই উড়ে যাচ্ছিল যেখানে এস্কিমো উপজাতি বাস করত। এই গল্পকে ভিত্তি করে বলা হয়েছিল যে সম্ভবত সেই রাতে এলিয়েনরা নেমেছিল এবং গ্রামে উপস্থিত সব মানুষকে তারা নিজেদের সাথে নিয়ে গিয়েছিল। এলিয়েনদের উপস্থিতি এবং তাদের হামলার ব্যাপারে এই ২ লেখকের কাছে কোনো জোরালো প্রমাণ ছিল না, তাই বেশিরভাগ মানুষ এটি বিশ্বাস করেনি এবং এই তত্ত্বটি প্রত্যাখ্যান করে দেয়। এরপর অনেকেই এস্কিমো উপজাতির হারিয়ে যাওয়া নিয়ে নানা রকম মন গড়া গল্প বানাতে শুরু করে, কিন্তু বাস্তবতা হলো এই ঘটনার প্রায় ১০০ বছর হতে চলল। তবুও আজ পর্যন্ত এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই যে অঞ্জিকুনি লেকের সেই বসতির লোকেরা কোনো চিহ্ন না রেখেই আসলে কোথায় চলে গেল। এস্কিমো উপজাতির হারিয়ে যাওয়া বিষয়টি আজ পর্যন্ত একটি রহস্য হয়েই আছে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত নিচে কমেন্ট করে আমাকে জানান। বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আগামী একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার দেখা হবে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।